একদিন অমির ঘরের মেয়ে তার গাড়ির ড্রাইভারের বাড়িতে পৌঁছে গেল। ড্রাইভার যা তার সঙ্গে করল দেখে সবাই হতবাক হয়ে গেল। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে একটি ছিল রাজেশ্বর প্রসাদের পরিবার। তাদের কোম্পানি প্রসাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পুরো প্রদেশে পরিচিত ছিল। শহরের পশ এলাকায় তাদের একটি বিশাল বাংলো ছিল, যেখানে প্রতিটি জিনিসে ধনসম্পদ ও বিলাসিতা ঝলমল করত। লম্বা চওড়া বাগান, মার্বেলের চকচকে সিঁড়ি, ডজনখানেক চাকর চাকরানি এবং গেটের বাইরে দাঁড়ানো দামি গাড়ির সারি। কিন্তু এই আলিশান বাড়ির সবচেয়ে প্রিয় জিনিস ছিল বাড়ির মেয়ে সন্ধ্যা। সন্ধ্যার বয়স ২২ বছর, ফর্সা রং, বড় বড় চোখ আর মুখে সবসময় একটা নিষ্পাপ হাসি। ধনী ঘরে বড় হওয়া সত্ত্বেও তার মধ্যে একটুও অহংকার ছিল না। সে বাড়ির প্রত্যেক চাকরকে নাম ধরে ডাকত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলতো যেন তারা তার আপনজন। সেই বাড়িতে একটি ছেলেও ছিল যে বছরের পর বছর ধরে পরিবারের অংশ হয়ে গিয়েছিল, অশোক। অশোকের বয়স ২৫ বছর, লম্বা চেহারা, সামলা রং, মজবুত শরীর আর চোখে এক অদ্ভুত সততা। অশোক এই বাড়িতে ছোটবেলা থেকেই ছিল। তার বাবা রামলাল আগে এই বাড়িতে মালির কাজ করতেন। যখন অশোক মাত্র ১০ বছরের ছিল, তখন এক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়। সেই দিন রাজেশ্বর প্রসাদ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ থেকে এই ছেলে কোথাও যাবে না, এ আমাদের বাড়িতেই থাকবে এবং পড়াশোনাও করবে। সেই দিন থেকে অশোক এই বাড়ির অংশ হয়ে গেল। সন্ধ্যা তখন ১২ বছরের। দুজনের বয়সের মধ্যে মাত্র ৩ বছরের ফারাক, তাই ছোটবেলায় দুজনে প্রায়ই একসঙ্গে খেলত। কখনো বাগানে দৌড়াদৌড়ি, কখনো গাছের নিচে বসে গল্প। সময় গড়িয়ে গেল। সন্ধ্যা বড় হয়ে কলেজে যাওয়া শুরু করল, আর অশোক পড়াশোনার পাশাপাশি গাড়ি চালানোও শিখে নিল। কয়েক বছর পর সে এই বাড়িরই ড্রাইভার হয়ে গেল। কিন্তু এই বাড়িতে তার সম্মান কোনো চাকরের মতো ছিল না। রাজেশ্বর প্রসাদ তাকে ছেলের মতোই মনে করতেন এবং বাড়ির সবাই জানত যে অশোক কতটা সৎ ও পরিশ্রমী ছেলে। সকাল ৭টা বাজে। বাংলোর বাইরে দাঁড়ানো কালো গাড়িটা অশোক কাপড় দিয়ে পরিষ্কার করছিল। সূর্যের হালকা আলো তার মুখে পড়ছিল, আর সে পুরো মনোযোগ দিয়ে গাড়ির কাঁচ চকচক করছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, আরে অশোক, তুমি আবার সকাল সকাল কাজে লেগে গেলে? অশোক ঘুরে দেখল, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে, হালকা নীল রঙের ড্রেস পরে আছে, আর তার চুল হাওয়ায় হালকা উড়ছে। অশোক হেসে ফেলল, গুড মর্নিং ম্যাডাম, আপনার কলেজ যেতে হবে না? সন্ধ্যা চোখ পাকিয়ে বলল, কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না, আমি সন্ধ্যা। অশোক হালকা হেসে বলল, ঠিক আছে সন্ধ্যাজি। দুজনের কথাবার্তায় সবসময় একটা আপন আপন থাকত। সন্ধ্যা গাড়ির বোনেটে বসে পড়ল আর বলল, অশোক, তুমি সবসময় তোমার গ্রামের কথা বলো, সত্যি গ্রাম এত সুন্দর হয়? অশোক কাপড় ভাঁজতে ভাঁজতে বলল, শুধু সুন্দর নয়, খুব শান্তিপূর্ণ হয়। সেখানে সকালে সূর্য ওঠে তো মনে হয় পুরো পৃথিবী সোনার হয়ে গেছে। খেতে হাওয়া বয় তো সরিষা এমন দোলে যেন কেউ গান গাইছে। সন্ধ্যা মন দিয়ে তার কথা শুনছিল। তার চোখে এক অদ্ভুত চমক এলো। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, আমি কখনো গ্রাম দেখিনি, ছোটবেলা থেকে শুধু এই শহর দেখেছি। সত্যি কি মাটির গন্ধ এত ভালো? অশোক হাসল। বৃষ্টির পর যখন ক্ষেতের মাটি গন্ধ ছড়ায়, তখন মনে হয় পৃথিবী নিজেই হাসছে। সন্ধ্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, অশোক, আমি তোমার গ্রামে যেতে চাই। অশোকের হাত থেমে গেল। কি? সন্ধ্যা উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ, আমি সত্যি গ্রাম দেখতে চাই। ক্ষেত, পুকুর, বলদের গাড়ি, মাটির ঘর, সব কিছু। অশোক একটু ঘাবড়ে গেল, কিন্তু বলল, সন্ধ্যা, আপনার গ্রামে যাওয়া ঠিক হবে না। সেখানকার জীবন খুব সাধারণ, আপনার অসুবিধে হবে। সন্ধ্যায় হেসে বলল, আমি ধনী বলে কি মাটিতে হাঁটতে পারি না? অশোক কিছু বলল না, কিন্তু তার মুখে হালকা হাসি ফুটে উঠল। ঠিক তখনই বাংলোর দরজা থেকে রাজেশ্বর প্রসাদ বাইরে এলেন। দুজনকে কথা বলতে দেখে কাছে এসে বললেন, কি আলোচনা চলছে? সন্ধ্যা তৎক্ষণাৎ উঠে তার কাছে গেল। বাবা, আমি অশোকের গ্রামে যেতে চাই। রাজেশ্বর প্রসাদ একটু অবাক হলেন। গ্রাম? সন্ধ্যা মাথা নাড়ল। হ্যাঁ বাবা, মাত্র ২ দিনের জন্য। আমি গ্রাম দেখতে চাই। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর রাজেশ্বর প্রসাদ হাসলেন। তোমার মন চাইলে কেন নয়, যাও। কিন্তু তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো, এটা কক্ষনো হতে পারে না। সবাই ঘুরে দেখল। সন্ধ্যার মা কবিতা দেবী দরজায় দাঁড়িয়ে, তাদের মুখে স্পষ্ট রাগ। তিনি বললেন, আমাদের মেয়ে কোনো ড্রাইভারের গ্রামে যাবে? লোকে কি বলবে? সন্ধ্যা শান্ত গলায় বলল, মা, তিনি শুধু ড্রাইভার নন, ছোটবেলা থেকে আমাদের সঙ্গে আছেন। কিন্তু কবিতা দেবীর মুখ কঠিন ছিল। তিনি বললেন, আমার এটা একদম পছন্দ নয়।
পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। কিন্তু রাজেশ্বর প্রসাদ আসতে বললেন, কবিতা, কখনো কখনো বাচ্চাদের দুনিয়া দেখতে দিতে হয়। সন্ধ্যার চোখে আশা জ্বলে উঠল। রাজেশ্বর প্রসাদ অশোকের দিকে তাকিয়ে বললেন, অশোক, যদি সন্ধ্যা গ্রামে যেতে চায় তাহলে তুমি তাকে নিয়ে যাবে? অশোক মাথা নিচু করে বলল, সাহেব, কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে তার খেয়াল রাখব। রাজেশ্বর প্রসাদ হাসলেন, আমার তোমার উপর ভরসা আছে। সন্ধ্যা খুশিতে প্রায় লাফিয়ে উঠল। তার মনে হল যেন তার কোনো স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু ঠিক তখনই দূরে দাঁড়ানো কবিতা দেবীর চোখে এক অদ্ভুত সন্দেহ ঝিলিক দিচ্ছিল। আর তাদের একদমই ধারণা ছিল না যে এই ছোট্ট সিদ্ধান্ত পরে পুরো পরিবারের জীবন বদলে দেবে। পরের দিন থেকেই সন্ধ্যার খুশির ঠিকানা ছিল না। সে বারবার তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতার ভাবত যে গ্রামটা আসলে কেমন হবে। শহরে সে সবসময় উঁচু বাড়ি, শব্দ আর দ্রুত ছুটে চলা জীবনই দেখেছে। কিন্তু অশোকের কথায় যে শান্তি ছিল তা তার মনে গ্রামের একটা আলাদা ছবি এঁকে দিয়েছিল। দুদিন পর সকালবেলা বাংলোর সামনে সেই কালো গাড়িটা দাঁড়িয়ে, যা অশোক সবসময়ের মতো পরিষ্কার করে রেখেছিল। গেটের কাছে দাঁড়ানো গার্ডরাও অবাক হয়ে গিয়েছিল, কারণ প্রথমবার এমন হচ্ছে যে মালিকের মেয়ে কোনো গ্রামের যাত্রায় যাচ্ছে। সন্ধ্যা হালকা গোলাপি রঙের স্যুট পরেছিল, আর তার সঙ্গে তার 3 বান্ধবীও ছিল, রিয়া, নেহা আর কৃতিকা। তিনজনেই শহরের মেয়ে, আর গ্রামে যাওয়ার নামে তাদের মনে উৎসুকতাও ছিল আর একটু ভয়ও। সন্ধ্যা খুশি মনে বলল, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, আজ আমরা আসল জীবন দেখতে যাচ্ছি। অশোক ড্রাইভিং সিটে বসল আর আস্তে গাড়ি স্টার্ট করল। বাংলোর বাইরে দাঁড়ানো রাজেশ্বর প্রসাদ হাত নেড়ে বিদায় দিলেন। কিন্তু একটু দূরে দাঁড়ানো কবিতা দেবী তখনও চুপ ছিলেন। তাদের চোখে ভরসার চেয়ে বেশি চিন্তা ছিল। গাড়ি শহরের ভিড় থেকে বেরিয়ে ধীরে ধীরে হাইওয়েতে এলো। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর হাওয়ায় হালকা ঠান্ডা। সন্ধ্যা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, অশোক, তোমার গ্রাম কত দূর? অশোক বলল, মাত্র 3 ঘন্টার রাস্তা, কিন্তু রাস্তায় তোমাকে আসল দৃশ্য দেখাবো। যত এগোতে লাগলো গাড়ি, শহরের উঁচু বাড়িগুলো পেছনে পড়তে লাগলো, আর তার জায়গায় খোলা জমি, ক্ষেত আর ছোট ছোট ঘর দেখা যেতে লাগলো। প্রথমবার সন্ধ্যা এত দূর পর্যন্ত ছড়ানো ক্ষেত দেখল। হাওয়ায় মাটির গন্ধ, আর দূরে কোথাও একজন কৃষক বলদ নিয়ে ক্ষেত চষছে। সন্ধ্যার চোখ চকচক করে উঠল। সে উৎসাহ নিয়ে বলল, বাহ, এসব সত্যি এত সুন্দর। অশোক হাসল, এখনও তো কিছুই দেখনি। রাস্তায় একটা ছোট্ট ধাবা এলো। অশোক গাড়ি সেখানে থামালো। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, এখানে কেন থামলে? অশোক বলল, এখানকার চা খুব বিখ্যাত। 4 জন মেয়েই প্রথমবার কোনো গ্রাম্য ধাবায় নামল। মাটির চুলায় চা ফুটছে, আর পাশেই তাওয়ায় গরম গরম পরোটা শেখা হচ্ছে। ধাবাওয়ালা যখন দেখল শহর থেকে মেয়েরা দাঁড়িয়ে আছে, তখন হেসে বলল, আইয়ে বিটিয়া, তাজা চাই পিজিয়ে। সন্ধ্যা মাটির কুলহরে চা খেল, আর তার চোখ চকচক করে উঠল। আরে, এটা তো শহরের চায়ের চেয়েও বেশি সুস্বাদু। অশোক হেসে বলল, এতে মাটির গন্ধ মিশে থাকে। কিছুক্ষণ পর তারা আবার যাত্রা শুরু করল। প্রায় 2 ঘন্টা পর রাস্তা সরু হতে লাগল, আর গাড়ি কাঁচা রাস্তায় এলো। দূর দূর পর্যন্ত সবুজ ক্ষেত ছড়ানো, আর হাওয়ায় সরিষা ফুলের গন্ধ। সন্ধ্যা জানালা খুলে দিল। হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে, আর তার মুখে এমন খুশি যা হয়তো আগে কখনো অনুভব করেনি। হঠাৎ সামনে একটা ছোট গ্রাম দেখা গেল। মাটির ঘর, গাছের সারি, আর মাঝে একটা বড় পিপল গাছ, যার নিচে কিছু বুড়োরা বসে গল্প করছে। অশোক আসতে বলল, সন্ধ্যা, এটাই আমার গ্রাম, রামপুর। গাড়ি যেই গ্রামের ভেতর ঢুকল, লোকজন অবাক হয়ে তাকাতে লাগল। গ্রামে এত দামি গাড়ি খুব কম দেখা যায়। কিছু বাচ্চা দৌড়ে গাড়ির পেছনে ছুটতে লাগল। অশোক গাড়ি তার বাড়ির সামনে থামাল। তার বাড়ি খুব সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, আর সামনে ছোট আঙিনা। কিন্তু সেই ঘরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। দরজা থেকে একজন বৃদ্ধা মহিলা বাইরে এলেন। এ ছিলেন অশোকের দাদি, সারদা দেবী। অশোককে দেখেই খুশি হয়ে বললেন, আরে বেটা, এসে গেছে। তারপর তাদের নজর সন্ধ্যা আর তার বান্ধবীদের ওপর পড়ল। অশোক সম্মানের সঙ্গে বলল, দাদি, এ সন্ধ্যা, মালিকের মেয়ে, আর আমার ছোটবেলার বন্ধু। সারদা দেবী হেসে বললেন, আরে বিটিয়া, আমাদের ঘরে তোমাদের স্বাগত। সন্ধ্যা ঝুঁকে তাদের পা ছুঁয়ে প্রণাম করল। গ্রামের মহিলারা এটা দেখে অবাক হয়ে গেল যে শহরের ধনী মেয়ে এত বিনয়ী। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে অশোক শহর থেকে মেহমান নিয়ে এসেছে। কেউ আঙিনায় এসে বসল, কেউ তাজা দুধের গ্লাস নিয়ে এলো, কেউ গুড় নিয়ে এলো। সন্ধ্যায় এসব দেখে আবেগপ্রবণ হয়ে গেল। শহরে সে এমন সত্যিকারের অতিথি সেবা কখনো দেখেনি।
কিছুক্ষণ পর অশোক বলল, চলো তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখাই। সে সবাইকে নিয়ে ক্ষেতের দিকে চলল। সামনে দূর দূর পর্যন্ত সরিষার হলুদ ফুল দুলছে। হাওয়া বইলে পুরো ক্ষেত এমন দুলছে যেন সোনালি সমুদ্র। সন্ধ্যা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। সে আস্তে বলল, অশোক, এই জায়গাটা তো স্বপ্নের মতো। অশোক হেসে বলল, এটাই তো আমার আসল ঘর। তখন গ্রামের কিছু বুড়ো সেখানে এলো আর অশোককে দেখে গর্বের সঙ্গে সবাইকে ক্ষেতের দিকে নিয়ে গেল। সন্ধ্যা বুঝল যে গ্রামে অশোকের কত সম্মান। লোকে তাকে শুধু একটা ছেলে নয়, গ্রামের গর্ব মনে করে। সন্ধ্যা মনে মনে ভাবল, যে ছেলেকে শহরে লোকে শুধু ড্রাইভার বলে, সেই এখানে এত মানুষের হৃদয়ে সম্মান রাখে। সেই মুহূর্তে তার হৃদয়ে অশোকের জন্য এক নতুন সম্মান জন্ম নিল। কিন্তু তখনও তার জানা ছিল না যে গ্রামে কাটানো এই দুদিন তার জীবনের দিকই বদলে দেবে। বন্ধুরা, যদি গল্পটা তোমাদের ভালো লাগছে তাহলে আমার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওতে একটা লাইক করে দাও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ারও করে দাও। রামপুর গ্রামে সেদিন এক আলাদা হইচই ছিল। শহর থেকে আসা 4টি মেয়ে গ্রামের জন্য অভিনব খবরের চেয়ে কম ছিল না। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষের মন জয় করেছিল তা ছিল সন্ধ্যার স্বভাব। ধনী ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তার আচরণে একটুও অহংকার ছিল না। সে সবার সঙ্গে হেসে কথা বলত, বুড়োদের নমস্কার করত আর বাচ্চাদের সঙ্গে হাসি ঠাট্টা করত। দুপুর গড়াতে গড়াতে গ্রামের মহিলারা অশোকের বাড়ির আঙিনায় চুলা জ্বালিয়ে দিল। মাটির চুলায় তাজা খাবার রান্না হচ্ছিল। ঘিয়ের গন্ধ হাওয়ায় ছড়াচ্ছিল। একটা বড় লোহার কড়াইয়ে সরিষার শাক রান্না হচ্ছিল, আর তাওয়ায় গরম গরম মকাইয়ের রুটি সেঁকা হচ্ছিল। সন্ধ্যা প্রথমবার এসব এত কাছ থেকে দেখছিল। সে উৎসাহ নিয়ে বলল, অশোক, আমি কি রুটি বানানোর চেষ্টা করতে পারি? পাশে দাঁড়ানো এক গ্রামের মহিলা হেসে ফেলল, আরে বিটিয়া, শহরের মেয়েরা চুলার কাছে কি করে বসবে? কিন্তু সন্ধ্যা জেদ ধরে বসল। সে চুলার কাছে বসে আটা বেলতে লাগল। রুটি গোল না হলেও তার মুখে যে খুশি ছিল তা একদম শিশুর মতো নিষ্পাপ। সবাই হেসে হেসে তাকে দেখছিল। কিছুক্ষণ পর যখন সবাই খেতে বসল, তখন মাটির আঙিনায় চারপাশে দড়ি পাতা হলো। সবাই মাটিতে বসে খাচ্ছিল। সন্ধ্যা যেই মকাইয়ের রুটি আর শাক খেল, তার চোখ চকচক করে উঠল। সে বলল, আমি জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। অশোক হালকা হাসল। সন্ধ্যা হয়ে গেলে আকাশ কমলা রঙে ভরে গেল। সূর্য ধীরে ধীরে ক্ষেতের পেছনে লুকোচ্ছিল। সন্ধ্যা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেখছিল। শহরে সে সবসময় উঁচু বাড়ির পেছনে লুকোনো সূর্য দেখেছে, কিন্তু এখানে খোলা আকাশের নিচে সেই দৃশ্য জাদুর মতো ছিল। ঠিক তখনই কাছ থেকে বাচ্চাদের হাসি শোনা গেল। কিছু ছোট বাচ্চা মাটিতে খেলছিল, আর তাদের কাছে একটা ভাঙা স্লেট ছিল, যাতে তারা কিছু লেখার চেষ্টা করছিল। সন্ধ্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বাচ্চারা এখানে কি করছে? অশোক বলল, আমি প্রত্যেক সন্ধ্যায় এদের পড়াই। গ্রামে স্কুল আছে, কিন্তু অনেক বাচ্চার কাছে বই নেই, তাই যতটা সম্ভব আমি এদের শিখিয়ে দিই। সন্ধ্যা চুপ করে গেল। সে দেখল অশোক মাটিতে বসে ধৈর্য ধরে বাচ্চাদের অক্ষর শেখাচ্ছে। বাচ্চারা তাকে অশোক ভাইয়া বলে ডাকছে, আর তাদের চোখে তার প্রতি অপার সম্মান। সেই মুহূর্তে সন্ধ্যার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল। সে মনে মনে ভাবল, এই সেই ছেলে যাকে শহরের লোকে শুধু ড্রাইভার মনে করে, কিন্তু আসলে এ কত মানুষের জীবন আলোকিত করছে। রাত হয়ে এলো। গ্রামে বিদ্যুৎ প্রায়ই চলে যায়, তাই আঙিনায় লণ্ঠন জ্বালানো হলো। আকাশে অগণিতি তারা ঝকঝক করছে। শহরে এত আলো থাকে যে তারা দেখা যায় না, কিন্তু এখানে পুরো আকাশ যেন ঝলমল করছে। সন্ধ্যা চুপচাপ আকাশ দেখছিল। সে আস্তে বলল, অশোক, তুমি কি প্রত্যেক রাতে এমন আকাশ দেখো? অশোক হেসে বলল, হ্যাঁ, এখানে প্রত্যেক রাতই এত সুন্দর। ঠিক তখনই গ্রামের কিছু ছেলে ঢোলক নিয়ে এলো। জানা গেল আজ গ্রামের ছোট্ট মেলা বসেছে। সবাই মেলার দিকে চলল। সেখানে রঙিন দোকানের শাড়ি, কেউ খেলনা বিক্রি করছে, কেউ চুড়ি, কোথাও জিলিপি ভাজছে, কোথাও গুড়ের রেয়াড়ি বিক্রি হচ্ছে। সন্ধ্যার চোখের চমক, সে সবকিছু বাচ্চার মতো উৎসাহ নিয়ে দেখছিল। সে কাচের চুড়ি কিনে হাতে পরে নিল। রিয়া, নেহা আর কৃতিকাও হেসে তার সঙ্গে ঘুরছিল। হঠাৎ সন্ধ্যার নজর এক বুড়ো কৃষকের উপর পড়ল। সে চুপচাপ মাটিতে বসে আছে, আর তার মুখে গভীর চিন্তা। সন্ধ্যা অশোককে জিজ্ঞেস করল, ওই লোকটা এত দুঃখী কেন? অশোক আস্তে বলল, তার ফসল এবার নষ্ট হয়ে গেছে, ঋণ অনেক, হয়তো সেই চিন্তায় বসে আছে। সন্ধ্যা কিছুক্ষণ ভাবল। তারপর সে বুড়ো কৃষকের কাছে গিয়ে কথা বলতে লাগল।
কিছুক্ষণ পর সে তার পার্স থেকে টাকা বের করে তার হাতে দিল। বুড়ো কৃষকের চোখে জল এসে গেল। সে বলল, বিটিয়া, ভগবান তোমাকে সুখে রাখুক। অশোক এসব দেখে অবাক হয়ে গেল। সে ভাবেনি যে সন্ধ্যা এত সংবেদনশীল হবে। রাত গভীর হয়ে এলো। সবাই বাড়ি ফিরে এলো। আঙিনায় খাটিয়া পাতা হলো, ঠান্ডা হাওয়া বইছে, আর দূরে কোথাও ঝিঁঝিদের ডাক শোনা যাচ্ছে। সন্ধ্যা খাটিয়ায় শুয়ে আকাশের তারা দেখছিল। সে আস্তে বলল, অশোক, যদি জীবন এমনই হয় তাহলে কত ভালো হতো। অশোক শান্ত গলায় বলল, জীবন সবসময় এত সহজ হয় না সন্ধ্যা। গ্রামে খুশিও আছে আর অনেক সংগ্রামও। কিন্তু সেই রাতে সন্ধ্যার মনে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। তার মনে হচ্ছিল আসল সুখ এই মাটিতেই, আর হয়তো তার জীবনের পথও এখানেই লুকিয়ে আছে। রামপুর গ্রামে কাটানো দুরাত যেন সন্ধ্যার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ খেতে পড়ল, তখন হালকা কুয়াশার মাঝে সরিষার হলুদ ফুল এমন চকচক করছিল যেন পৃথিবী সোনার চাদর পরে নিয়েছে। মোরগের ডাক আর পাখির কিচিরমিচিরে পুরো গ্রাম জেগে উঠেছে। সন্ধ্যাও তাড়াতাড়ি উঠে পড়েছিল। সে প্রথমবার এমন শান্ত সকাল দেখল। শহরে সকাল মানেই হর্নের আওয়াজ আর ছুটে চলা গাড়ি, কিন্তু এখানে সব কিছুতে শান্তি। সে ধীরে ধীরে ক্ষেতের দিকে হাঁটতে লাগল। হাওয়ায় মাটির গন্ধ, আর দূরে পুকুরের ধারে কিছু মহিলা জল ভরছে। সন্ধ্যা গভীর শ্বাস নিল আর মনে মনে ভাবল, এটাই সেই জীবন যার খোঁজ সে করছিল। কিছুক্ষণ পর অশোকও সেখানে এলো। সে বলল, আপনি এত সকালে উঠে গেছেন? সন্ধ্যা হাসল। এত সুন্দর সকাল ছেড়ে কেউ কি করে ঘুমোয়? দুজনে কিছুক্ষণ চুপচাপ ক্ষেতের মাঝে হাঁটল। হাওয়া বইলে গমের শীষ দুলছে আর হালকা শব্দ হচ্ছে। সেই মুহূর্তে সন্ধ্যার মনে একটা কথা বারবার আসছিল। অবশেষে সাহস করে বলল, অশোক, যদি আমি চিরকালের জন্য এখানে থাকতে চাই তাহলে? অশোক থমকে গেল। সে অবাক হয়ে সন্ধ্যার দিকে তাকাল। আপনি কি বলছেন? সন্ধ্যা গম্ভীর গলায় বলল, আমি সত্যি বলছি। আমার এখানে খুব শান্তি পাই। শহরে সব আছে, কিন্তু তবু মন খালি লাগে। এখানে এসে মনে হয় যেন সত্যি জীবন যাপন করছি। অশোক কিছুক্ষণ চুপ রইল। তার মনেও অনেক অনুভূতি উঠছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সেই দিন দুপুরের মধ্যে সন্ধ্যা আর তার বান্ধবীদের শহরে ফিরতে হবে। পুরো গ্রামের লোকজন তাদের বিদায় দিতে আঙিনায় জড়ো হল। সারদা দেবী সন্ধ্যার মাথায় হাত রেখে বললেন, বিটিয়া, যখনই মন চাই এখানে চলে আসিস। এ ঘর তোমারও। সন্ধ্যার চোখ সামান্য ভিজে গেল। সে ঝুঁকে তাদের পা ছুঁয়ে প্রণাম করল। তারপর অশোক গাড়ি স্টার্ট করল আর সবাই শহরের দিকে রওনা দিল। পুরো রাস্তায় সন্ধ্যা চুপচাপ রইল। তার চোখের সামনে বারবার সেই ক্ষেত, সেই মাটি, সেই গ্রামের লোকজন ভেসে উঠছিল। ৩ ঘণ্টা পর গাড়ি আবার সেই আলিশান বাংলোর সামনে এসে থামল। গার্ড গেট খুলল আর গাড়ি ভেতরে ঢুকল। রাজেশ্বর প্রসাদ আগে থেকেই বাইরে দাঁড়িয়ে। তিনি হেসে জিজ্ঞেস করলেন, গ্রাম কেমন লাগল? সন্ধ্যা গাড়ি থেকে নেমেই তার গলা জড়িয়ে ধরল আর বলল, বাবা, সেই জায়গাটা তো স্বর্গের মতো। কিন্তু পেছনে দাঁড়ানো কবিতা দেবীর মুখে সেই পুরনো রাগ। রাতে যখন সবাই ডাইনিং টেবিলে বসল, তখন হঠাৎ সন্ধ্যা এমন একটা কথা বলে দিল যাতে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। রাজেশ্বর প্রসাদ জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত? সন্ধ্যা গভীর শ্বাস নিয়ে বলল, আমি গ্রামে থাকতে চাই, অশোকের সঙ্গে। এটা শুনে কবিতা দেবীর চোখ রাগে বড় হয়ে গেল। তিনি জোরে বললেন, দেখো, আমি আগেই বলেছিলাম ওই ছেলে আমাদের মেয়েকে ভুলিয়েছে। কিন্তু সন্ধ্যা তৎক্ষণাৎ বলল, না মা, এটা আমার নিজের সিদ্ধান্ত। পরিবেশ হঠাৎ উত্তেজনায় ভরে গেল। ঠিক তখনই সেখানে আরেকজন বসা ছিল, কোম্পানির ম্যানেজার মহেন্দ্র সিং। সে অনেক বছর ধরে রাজেশ্বর প্রসাদের কোম্পানি সামলাচ্ছিল, আর তার মনে এক আলাদা পরিকল্পনা ছিল। সে চাইত তার ছেলের সঙ্গে সন্ধ্যার বিয়ে হোক, যাতে কোম্পানির ওপর তার পুরো অধিকার হয়। তাই সে তৎক্ষণাৎ বলল, স্যার, আমার মনে হয় এসব ওই ছেলের চাল। কিন্তু রাজেশ্বর প্রসাদ চুপ করে বসে রইলেন, তাদের মুখে গভীর চিন্তা। সেই রাতে ঘরের এক কোণে দুজন আস্তে আস্তে কথা বলছিল, কবিতা দেবী আর মহেন্দ্র সিং। মহেন্দ্র সিং আস্তে বলল, যদি ওই ছেলে রাস্তা থেকে সরে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। কবিতা দেবী ঘাবড়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? মহেন্দ্র সিংয়ের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। শুধু এটা বুঝে নাও যে অশোক না থাকলে তোমার মেয়ে নিজেই সব ভুলে যাবে। সেই রাতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিল, আর কারোরই ধারণা ছিল না যে আগামী দিনগুলোতে এই ষড়যন্ত্র এমন ঝড়ে পরিণত হবে যা পুরো পরিবারের সত্যি বের করে দেবে। সেই রাতের পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল।
সন্ধ্যা তার সিদ্ধান্তে অটল, আর কবিতা দেবীর রাগ দিন দিন বাড়তে লাগল। অন্যদিকে কোম্পানির ম্যানেজার মহেন্দ্র সিংও ভেতরে ভেতরে অস্থির, কারণ যদি সন্ধ্যার বিয়ে অশোকের সঙ্গে হয়ে যায় তাহলে তার বছরের পর বছর দেখা স্বপ্ন ভেঙে যাবে। পরের দিন মহেন্দ্র সিং তার দুজন লোককে ডেকে আসতে বলল, একটা কাজ করতে হবে, এমন যেন মনে হয় দুর্ঘটনা হয়েছে, কিন্তু ওই ছেলের বেঁচে থাকা চলবে না। উধার অশোক তার রোজকার কাজে লেগেছিল, এসব ষড়যন্ত্রের তার জানা ছিল না। সন্ধ্যায় সে কোম্পানির গাড়ি নিয়ে শহরের এক গোডাউন থেকে মাল নিতে যাচ্ছিল। রাস্তা নির্জন আর হালকা বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ পেছন থেকে একটা দ্রুতগামী ট্রাক তার গাড়ির খুব কাছে এসে পড়ল। ট্রাক বারবার হর্ন বাজাচ্ছে আর গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। অশোক তৎক্ষণাৎ বুঝল এটা সাধারণ ব্যাপার নয়। সে গাড়ি সামলানোর পুরো চেষ্টা করল, কিন্তু একটা জোরে ধাক্কা লাগল আর গাড়ি রাস্তার ধারে গিয়ে ধাক্কা খেল। গাড়ির কাঁচ ভেঙে গেল আর অশোকের কপাল থেকে রক্ত বেরোতে লাগল। কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটা পুলিশ জিপ সব দেখে ফেলল। ট্রাকওয়ালা তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। কিছুক্ষণের মধ্যে পুলিশ বুঝল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। যখন এই খবর রাজেশ্বর প্রসাদের কাছে পৌঁছাল, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালেন, যেখানে অশোকের চিকিৎসা চলছিল। সন্ধ্যাও সেখানে পৌঁছে গেল। অশোককে আহত অবস্থায় দেখে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে অশোকের হাত ধরে বলল, এসব আমার জন্য হয়েছে। কিন্তু অশোক দুর্বল গলায় বলল, না সন্ধ্যা, সত্যি কখনো হারে না। উধার পুলিশ ট্রাক ড্রাইভারকে কঠোর জেরা করল। সে সব কিছু স্বীকার করল। সে বলল যে এই হামলা মহেন্দ্র সিংয়ের নির্দেশে করা হয়েছে। এটা শুনে রাজেশ্বর প্রসাদের ভেতরে রাগের আগুন জ্বলে উঠল। কিন্তু গল্প এখানে শেষ হল না। তদন্ত এগোতে এক আরও চমকপ্রদ সত্যি সামনে এলো। এই ষড়যন্ত্রে কবিতা দেবীও জড়িত ছিলেন। এটা শুনে সন্ধ্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার নিজের মা এত দূর যেতে পারেন। পুলিশ তৎক্ষণাৎ মহেন্দ্র সিংকে গ্রেফতার করল আর জেরার পর কবিতা দেবীকেও হেফাজতে নিল। আদালতে যখন পুরো সত্যি সামনে এলো, তখন সবাই হতবাক। অবশেষে আদালত মহেন্দ্র সিংকে কঠোর শাস্তি দিল আর কবিতা দেবীকেও তার অপরাধের জন্য শাস্তি পেলেন। কয়েকদিন পর যখন অশোক পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন একদিন রাজেশ্বর প্রসাদ তাকে তার অফিসে ডাকলেন। তাদের মুখে গম্ভীরতা ছিল, কিন্তু চোখে আপনত্ব ঝলকাচ্ছিল। তিনি বললেন, অশোক, আজ আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। যে ছেলেকে আমি ছিলির মতো বড় করেছি, তার সঙ্গে আমারই ঘরে এত বড় অন্যায় হয়েছে। অশোক মাথা নিচু করে বলল, সাহেব, আপনি সবসময় আমার সঙ্গে ভালোই করেছেন। রাজেশ্বর প্রসাদ এগিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তুমি শুধু আমাদের ড্রাইভার নও, আজ থেকে তুমি এই কোম্পানির নতুন ম্যানেজার। অশোক হতবাক হয়ে গেল। সে কিছু বলতেই পারল না। ঠিক তখনই ঘরের দরজা খুলে সন্ধ্যা ঢুকল। তার চোখে সেই দৃঢ়তা যা সেদিন ডাইনিং টেবিলে ছিল। রাজেশ্বর প্রসাদ হাসলেন আর বললেন, আরেকটা সিদ্ধান্ত আছে। যদি তোমরা দুজন রাজি থাকো, তাহলে আমি চাই তোমরা বিয়ে করে নাও। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা নেমে এলো। তারপর সন্ধ্যার চোখে খুশির জল এসে গেল। কয়েক মাস পর রামপুর গ্রামে এক জাঁকজমকপূর্ণ বিয়ে হল। পুরো গ্রাম সাজানো হয়েছিল। সেই মাটির আঙিনা, সেই সরিষার ক্ষেত, আর সেই লোকজন যাদের চোখে গর্ব ছিল। সন্ধ্যা লাল শাড়িতে অত্যন্ত সুন্দর লাগছিল, আর অশোকের মুখে এক সত্যিকারের হাসি। সেদিন গ্রামের লোকজন বুঝল যে সত্যিকারের সম্মান কখনো টাকা বা পদ থেকে আসে না, তা মানুষের চরিত্র থেকে আসে। বিয়ের পর অশোক কোম্পানির দায়িত্ব নিল আর সঙ্গে তার গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করল। রামপুরে নতুন স্কুল তৈরি হল, হাসপাতাল তৈরি হল, আর ধীরে ধীরে পুরো গ্রাম বদলে যেতে লাগল। আর সন্ধ্যা প্রত্যেক সকালে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে সেই সূর্যোদয় দেখত, যাকে দেখে একদিন সে প্রথম বলেছিল, যদি জীবন এমনই হয় তাহলে কত ভালো হতো। এখন সেই স্বপ্ন সত্যি হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের নতুন গল্প। তোমরা ড্রাইভার অশোক সম্পর্কে কি মনে করো? কমেন্ট করে অবশ্যই জানাও। আর সন্ধ্যার বাবা সম্পর্কে তোমাদের কি মত? মেয়ে সন্ধ্যা সম্পর্কে তোমরা কি ভাবো? একদিন অমির ঘরের মেয়ে তার গাড়ির ড্রাইভারের বাড়িতে পৌঁছে গেল। ড্রাইভার যা তার সঙ্গে করল দেখে সবাই হতবাক হয়ে গেল। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে একটি ছিল রাজেশ্বর প্রসাদের পরিবার।
তাদের কোম্পানি প্রসাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পুরো প্রদেশে পরিচিত ছিল। শহরের পশ এলাকায় তাদের একটি বিশাল বাংলো ছিল, যেখানে প্রতিটি জিনিসে ধনসম্পদ ও বিলাসিতা ঝলমল করত। লম্বা চওড়া বাগান, মার্বেলের চকচকে সিঁড়ি, ডজনখানেক চাকর চাকরানি এবং গেটের বাইরে দাঁড়ানো দামি গাড়ির সারি। কিন্তু এই আলিশান বাড়ির সবচেয়ে প্রিয় জিনিস ছিল বাড়ির মেয়ে সন্ধ্যা। সন্ধ্যার বয়স ২২ বছর, ফর্সা রং, বড় বড় চোখ আর মুখে সবসময় একটা নিষ্পাপ হাসি। ধনী ঘরে বড় হওয়া সত্ত্বেও তার মধ্যে একটুও অহংকার ছিল না। সে বাড়ির প্রত্যেক চাকরকে নাম ধরে ডাকত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলত যেন তারা তার আপনজন। সেই বাড়িতে একটি ছেলেও ছিল যে বছরের পর বছর ধরে পরিবারের অংশ হয়ে গিয়েছিল, অশোক। অশোকের বয়স ২৫ বছর, লম্বা চেহারা, সামলা রং, মজবুত শরীর আর চোখে এক অদ্ভুত সততা। অশোক এই বাড়িতে ছোটবেলা থেকেই ছিল। তার বাবা রামলাল আগে এই বাড়িতে মালির কাজ করতেন। যখন অশোক মাত্র ১০ বছরের ছিল, তখন এক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়। সেই দিন রাজেশ্বর প্রসাদ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ থেকে এই ছেলে কোথাও যাবে না, এ আমাদের বাড়িতেই থাকবে এবং পড়াশোনাও করবে। সেই দিন থেকে অশোক এই বাড়ির অংশ হয়ে গেল। সন্ধ্যা তখন ১২ বছরের। দুজনের বয়সের মধ্যে মাত্র ৩ বছরের ফারাক, তাই ছোটবেলায় দুজনে প্রায়ই একসঙ্গে খেলত। কখনো বাগানে দৌড়াদৌড়ি, কখনো গাছের নিচে বসে গল্প। সময় গড়িয়ে গেল, সন্ধ্যা বড় হয়ে কলেজে যাওয়া শুরু করল, আর অশোক পড়াশোনার পাশাপাশি গাড়ি চালানাও শিখে নিল। কয়েক বছর পর সে এই বাড়িরই ড্রাইভার হয়ে গেল, কিন্তু এই বাড়িতে তার সম্মান কোনো চাকরের মতো ছিল না। রাজেশ্বর প্রসাদ তাকে ছেলের মতোই মনে করতেন এবং বাড়ির সবাই জানত যে অশোক কতটা সৎ ও পরিশ্রমী ছেলে। সকাল ৭টা বাজে, বাংলোর বাইরে দাঁড়ানো কালো গাড়িটা অশোক কাপড় দিয়ে পরিষ্কার করছিল। সূর্যের হালকা আলো তার মুখে পড়ছিল, আর সে পুরো মনোযোগ দিয়ে গাড়ির কাঁচ চকচক করছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, আরে অশোক, তুমি আবার সকাল সকাল কাজে লেগে গেলে? অশোক ঘুরে দেখল, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে, হালকা নীল রঙের ড্রেস পরে আছে, আর তার চুল হাওয়ায় হালকা উড়ছে। অশোক হেসে ফেলল, গুড মর্নিং ম্যাডাম, আপনার কলেজ যেতে হবে না? সন্ধ্যা চোখ পাকিয়ে বলল, কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না, আমি সন্ধ্যা। অশোক হালকা হেসে বলল, ঠিক আছে সন্ধ্যাজি। দুজনের কথাবার্তায় সবসময় একটা আপন আপন থাকত। সন্ধ্যা গাড়ির বোনেটে বসে পড়ল আর বলল, অশোক, তুমি সবসময় তোমার গ্রামের কথা বলো, সত্যি গ্রাম এত সুন্দর হয়? অশোক কাপড় ভাঁজতে ভাঁজতে বলল, শুধু সুন্দর নয়, খুব শান্তিপূর্ণ হয়। সেখানে সকালে সূর্য ওঠে তো মনে হয় পুরো পৃথিবী সোনার হয়ে গেছে। খেতে হাওয়া বয় তো সরিষা এমন দোলে যেন কেউ গান গাইছে। সন্ধ্যা মন দিয়ে তার কথা শুনছিল, তার চোখে এক অদ্ভুত চমক এলো। সে আস্তে আস্তে জিজ্ঞেস করল, আমি কখনো গ্রাম দেখিনি, ছোটবেলা থেকে শুধু এই শহর দেখেছি। সত্যি কি মাটির গন্ধ এত ভালো? অশোক হাসল। বৃষ্টির পর যখন ক্ষেতের মাটি গন্ধ ছড়ায়, তখন মনে হয় পৃথিবী নিজেই হাসছে। সন্ধ্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, অশোক, আমি তোমার গ্রামে যেতে চাই। অশোকের হাত থেমে গেল। কি? সন্ধ্যা উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ, আমি সত্যি গ্রাম দেখতে চাই। ক্ষেত, পুকুর, বলদের গাড়ি, মাটির ঘর, সব কিছু। অশোক একটু ঘাবড়ে গেল, কিন্তু বলল, সন্ধ্যা, আপনার গ্রামে যাওয়া ঠিক হবে না, সেখানকার জীবন খুব সাধারণ, আপনার অসুবিধে হবে। সন্ধ্যায় হেসে বলল, আমি ধনী বলে কি মাটিতে হাঁটতে পারি না? অশোক কিছু বলল না, কিন্তু তার মুখে হালকা হাসি ফুটে উঠল। ঠিক তখনই বাংলোর দরজা থেকে রাজেশ্বর প্রসাদ বাইরে এলেন। দুজনকে কথা বলতে দেখে কাছে এসে বললেন, কি আলোচনা চলছে? সন্ধ্যা তৎক্ষণাৎ উঠে তার কাছে গেল, বাবা, আমি অশোকের গ্রামে যেতে চাই। রাজেশ্বর প্রসাদ একটু অবাক হলেন, গ্রাম? সন্ধ্যা মাথা নাড়ল, হ্যাঁ বাবা, মাত্র ২ দিনের জন্য আমি গ্রাম দেখতে চাই। কিছুক্ষণ নীরবতা নেমে এলো, তারপর রাজেশ্বর প্রসাদ হাসলেন, তোমার মন চাইলে কেন নয়, যাও। কিন্তু তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো, এটা কখনো হতে পারে না। সবাই ঘুরে দেখল, সন্ধ্যার মা কবিতা দেবী দরজায় দাঁড়িয়ে, তাদের মুখে স্পষ্ট রাগ। তিনি বললেন, আমাদের মেয়ে কোনো ড্রাইভারের গ্রামে যাবে? লোকে কি বলবে? সন্ধ্যা শান্ত গলায় বলল, মা, তিনি শুধু ড্রাইভার নন, ছোটবেলা থেকে আমাদের সঙ্গে আছেন। কিন্তু কবিতা দেবীর মুখ কঠিন ছিল। তিনি বললেন, আমার এটা একদম পছন্দ নয়। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। কিন্তু রাজেশ্বর প্রসাদ আসতে বললেন, কবিতা, কখনো কখনো বাচ্চাদের দুনিয়া দেখতে দিতে হয়। সন্ধ্যার চোখে আশা জ্বলে উঠল। রাজেশ্বর প্রসাদ অশোকের দিকে তাকিয়ে বললেন, অশোক, যদি সন্ধ্যা গ্রামে যেতে চায়,
তাহলে তুমি তাকে নিয়ে যাবে? অশোক মাথা নিচু করে বলল, সাহেব, কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে তার খেয়াল রাখব। রাজেশ্বর প্রসাদ হাসলেন, আমার তোমার উপর ভরসা আছে। সন্ধ্যা খুশিতে প্রায় লাফিয়ে উঠল। তার মনে হল যেন তার কোনো স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু ঠিক তখনই দূরে দাঁড়ানো কবিতা দেবীর চোখে এক অদ্ভুত সন্দেহ ঝিলিক দিচ্ছিল, আর তাদের একদমই ধারণা ছিল না যে এই ছোট্ট সিদ্ধান্ত পরে পুরো পরিবারের জীবন বদলে দেবে। পরের দিন থেকেই সন্ধ্যার খুশির ঠিকানা ছিল না। সে বারবার তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতার ভাবত যে গ্রামটা আসলে কেমন হবে। শহরে সে সবসময় উঁচু বাড়ি, শব্দ আর দ্রুত ছুটে চলা জীবনই দেখেছে, কিন্তু অশোকের কথায় যে শান্তি ছিল তা তার মনে গ্রামের একটা আলাদা ছবি এঁকে দিয়েছিল। দুদিন পর সকালবেলা বাংলোর সামনে সেই কালো গাড়িটা দাঁড়িয়ে, যা অশোক সবসময়ের মতো পরিষ্কার করে রেখেছিল। গেটের কাছে দাঁড়ানো গার্ডরাও অবাক হয়ে গিয়েছিল, কারণ প্রথমবার এমন হচ্ছে যে মালিকের মেয়ে কোনো গ্রামের যাত্রায় যাচ্ছে। সন্ধ্যা হালকা গোলাপি রঙের স্যুট পরেছিল, আর তার সঙ্গে তার 3 বান্ধবীও ছিল, রিয়া, নেহা আর কৃতিকা। 3 জনেই শহরের মেয়ে, আর গ্রামে যাওয়ার নামে তাদের মনে উৎসুকতাও ছিল আর একটু ভয়ও। সন্ধ্যা খুশি মনে বলল, চলো তাড়াতাড়ি উঠে পড়ো, আজ আমরা আসল জীবন দেখতে যাচ্ছি। অশোক ড্রাইভিং সিটে বসল আর আস্তে গাড়ি স্টার্ট করল। বাংলোর বাইরে দাঁড়ানো রাজেশ্বর প্রসাদ হাত নেড়ে বিদায় দিলেন, কিন্তু একটু দূরে দাঁড়ানো কবিতা দেবী তখনও চুপ ছিলেন। তাদের চোখে ভরসার চেয়ে বেশি চিন্তা ছিল। গাড়ি শহরের ভিড় থেকে বেরিয়ে ধীরে ধীরে হাইওয়েতে এলো। রাস্তার দুপাশে বড় বড় গাছ আর হাওয়ায় হালকা ঠান্ডা। সন্ধ্যা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, অশোক, তোমার গ্রাম কত দূর? অশোক বলল, মাত্র 3 ঘন্টার রাস্তা, কিন্তু রাস্তায় তোমাকে আসল দৃশ্য দেখাবো। যত এগোতে লাগলো গাড়ি, শহরের উঁচু বাড়িগুলো পেছনে পড়তে লাগলো, আর তার জায়গায় খোলা জমি, ক্ষেত আর ছোট ছোট ঘর দেখা যেতে লাগলো। প্রথমবার সন্ধ্যা এত দূর পর্যন্ত ছড়ানো ক্ষেত দেখল। হাওয়ায় মাটির গন্ধ, আর দূরে কোথাও একজন কৃষক বলদ নিয়ে ক্ষেত চষছে। সন্ধ্যার চোখ চকচক করে উঠল। সে উৎসাহ নিয়ে বলল, বাহ, এসব সত্যি এত সুন্দর। অশোক হাসল, এখনও তো কিছুই দেখনি। রাস্তায় একটা ছোট্ট ধাবা এলো। অশোক গাড়ি সেখানে থামালো। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, এখানে কেন থামলে? অশোক বলল, এখানকার চা খুব বিখ্যাত। 4 জন মেয়েই প্রথমবার কোনো গ্রাম্য ধাবায় নামল। মাটির চুলায় চা ফুটছে, আর পাশেই তাওয়ায় গরম গরম পরোটা শেখা হচ্ছে। ধাবাওয়ালা যখন দেখল শহর থেকে মেয়েরা দাঁড়িয়ে আছে, তখন হেসে বলল, আইয়ে বিটিয়া, তাজা চাই পিজিয়ে। সন্ধ্যা মাটির কুলহরে চা খেল, আর তার চোখ চকচক করে উঠল। আরে, এটা তো শহরের চায়ের চেয়েও বেশি সুস্বাদু। অশোক হেসে বলল, এতে মাটির গন্ধ মিশে থাকে। কিছুক্ষণ পর তারা আবার যাত্রা শুরু করল। প্রায় 2 ঘন্টা পর রাস্তা সরু হতে লাগল, আর গাড়ি কাঁচা রাস্তায় এলো। দূর দূর পর্যন্ত সবুজ ক্ষেত ছড়ানো, আর হাওয়ায় সরিষা ফুলের গন্ধ। সন্ধ্যা জানালা খুলে দিল। হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে, আর তার মুখে এমন খুশি যা হয়তো আগে কখনো অনুভব করেনি। হঠাৎ সামনে একটা ছোট গ্রাম দেখা গেল। মাটির ঘর, গাছের সারি, আর মাঝে একটা বড় পিপল গাছ, যার নিচে কিছু বুড়োরা বসে গল্প করছে। অশোক আস্তে বলল, সন্ধ্যা, এটাই আমার গ্রাম, রামপুর। গাড়ি যেই গ্রামের ভেতর ঢুকল, লোকজন অবাক হয়ে তাকাতে লাগল। গ্রামে এত দামি গাড়ি খুব কম দেখা যায়। কিছু বাচ্চা দৌড়ে গাড়ির পেছনে ছুটতে লাগল। অশোক গাড়ি তার বাড়ির সামনে থামাল। তার বাড়ি খুব সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, আর সামনে ছোট আঙিনা। কিন্তু সেই ঘরে এক অদ্ভুত উষ্ণতা ছিল। দরজা থেকে একজন বৃদ্ধা মহিলা বাইরে এলেন। এ ছিলেন অশোকের দাদি, সারদা দেবী। অশোককে দেখেই খুশি হয়ে বললেন, আরে বেটা, এসে গেছে। তারপর তাদের নজর সন্ধ্যা আর তার বান্ধবীদের ওপর পড়ল। অশোক সম্মানের সঙ্গে বলল, দাদি, এ সন্ধ্যা, মালিকের মেয়ে আর আমার ছোটবেলার বন্ধু। সারদা দেবী হেসে বললেন, আরে বিটিয়া, আমাদের ঘরে তোমাদের স্বাগত। সন্ধ্যা ঝুঁকে তাদের পা ছুঁয়ে প্রণাম করল। গ্রামের মহিলারা এটা দেখে অবাক হয়ে গেল যে শহরের ধনী মেয়ে এত বিনয়ী। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে অশোক শহর থেকে মেহমান নিয়ে এসেছে। কেউ আঙিনায় এসে বসল, কেউ তাজা দুধের গ্লাস নিয়ে এলো, কেউ গুড় নিয়ে এলো। সন্ধ্যায় এসব দেখে আবেগপ্রবণ হয়ে গেল। শহরে সে এমন সত্যিকারের অতিথি সেবা কখনো দেখেনি। কিছুক্ষণ পর অশোক বলল, চলো তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখাই। সে সবাইকে নিয়ে ক্ষেতের দিকে চলল। সামনে দূর দূর পর্যন্ত সরিষার হলুদ ফুল দুলছে। হাওয়া বইলে পুরো ক্ষেত এমন দুলছে যেন সোনালি সমুদ্র।
সন্ধ্যা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। সে আস্তে বলল, অশোক, এই জায়গাটা তো স্বপ্নের মতো। অশোক হেসে বলল, এটাই তো আমার আসল ঘর। তখন গ্রামের কিছু বুড়ো সেখানে এলো আর অশোককে দেখে গর্বের সঙ্গে সবাইকে ক্ষেতের দিকে নিয়ে গেল। সন্ধ্যা বুঝল যে গ্রামে অশোকের কত সম্মান। লোকে তাকে শুধু একটা ছেলে নয়, গ্রামের গর্ব মনে করে। সন্ধ্যা মনে মনে ভাবল, যে ছেলেকে শহরের লোকে শুধু ড্রাইভার বলে, সেই এখানে এত মানুষের হৃদয়ে সম্মান রাখে। সেই মুহূর্তে তার হৃদয়ে অশোকের জন্য এক নতুন সম্মান জন্ম নিল। কিন্তু তখনও তার জানা ছিল না যে গ্রামে কাটানো এই দুদিন তার জীবনের দিকই বদলে দেবে। বন্ধুরা, যদি গল্পটা তোমাদের ভালো লাগছে তাহলে আমার কাছে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওতে একটা লাইক করে দাও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শেয়ারও করে দাও। রামপুর গ্রামে সেদিন এক আলাদা হইচই ছিল। শহর থেকে আসা 4টি মেয়ে গ্রামের জন্য অভিনব খবরের চেয়ে কম ছিল না। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষের মন জয় করেছিল তা ছিল সন্ধ্যার স্বভাব। ধনী ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও তার আচরণে একটুও অহংকার ছিল না। সে সবার সঙ্গে হেসে কথা বলত, বুড়োদের নমস্কার করত আর বাচ্চাদের সঙ্গে হাসি ঠাট্টা করত। দুপুর গড়াতে গড়াতে গ্রামের মহিলারা অশোকের বাড়ির আঙিনায় চুলা জ্বালিয়ে দিল। মাটির চুলায় তাজা খাবার রান্না হচ্ছিল। ঘিয়ের গন্ধ হাওয়ায় ছড়াচ্ছিল। একটা বড় লোহার কড়াইয়ে সরিষার শাক রান্না হচ্ছিল, আর তাওয়ায় গরম গরম মকাইয়ের রুটি সেঁকা হচ্ছিল। সন্ধ্যা প্রথমবার এসব এত কাছ থেকে দেখছিল। সে উৎসাহ নিয়ে বলল, অশোক, আমি কি রুটি বানানোর চেষ্টা করতে পারি? পাশে দাঁড়ানো এক গ্রামের মহিলা হেসে ফেলল, আরে বিটিয়া, শহরের মেয়েরা চুলার কাছে কি করে বসবে? কিন্তু সন্ধ্যা জেদ ধরে বসল। সে চুলার কাছে বসে আটা বেলতে লাগল। রুটি গোল না হলেও তার মুখে যে খুশি ছিল তা একদম শিশুর মতো নিষ্পাপ। সবাই হেসে হেসে তাকে দেখছিল। কিছুক্ষণ পর যখন সবাই খেতে বসল, তখন মাটির আঙিনায় চারপাশে দড়ি পাতা হল। সবাই মাটিতে বসে খাচ্ছিল। সন্ধ্যা যেই মকাইয়ের রুটি আর শাক খেল, তার চোখ চকচক করে উঠল। সে বলল, আমি জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। অশোক হালকা হাসল। সন্ধ্যা হয়ে গেলে আকাশ কমলা রঙে ভরে গেল। সূর্য ধীরে ধীরে ক্ষেতের পেছনে লুকোচ্ছিল। সন্ধ্যা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেখছিল। শহরে সে সবসময় উঁচু বাড়ির পেছনে লুকোনো সূর্য দেখেছে, কিন্তু এখানে খোলা আকাশের নিচে সেই দৃশ্য জাদুর মতো ছিল। ঠিক তখনই কাছ থেকে বাচ্চাদের হাসি শোনা গেল। কিছু ছোট বাচ্চা মাটিতে খেলছিল আর তাদের কাছে একটা ভাঙা স্লেট ছিল, যাতে তারা কিছু লেখার চেষ্টা করছিল। সন্ধ্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই বাচ্চারা এখানে কি করছে? অশোক বলল, আমি প্রত্যেক সন্ধ্যায় এদের পড়াই। গ্রামে স্কুল আছে, কিন্তু অনেক বাচ্চার কাছে বই নেই, তাই যতটা সম্ভব আমি এদের শিখিয়ে দিই। সন্ধ্যা চুপ করে গেল। সে দেখল অশোক মাটিতে বসে ধৈর্য ধরে বাচ্চাদের অক্ষর শেখাচ্ছে। বাচ্চারা তাকে অশোক ভাইয়া বলে ডাকছে, আর তাদের চোখে তার প্রতি অপার সম্মান। সেই মুহূর্তে সন্ধ্যার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল। সে মনে মনে ভাবল, এই সেই ছেলে যাকে শহরের লোকে শুধু ড্রাইভার মনে করে, কিন্তু আসলে এ কত মানুষের জীবন আলোকিত করছে। রাত হয়ে এলো। গ্রামে বিদ্যুৎ প্রায়ই চলে যায়, তাই আঙিনায় লণ্ঠন জ্বালানো হলো। আকাশে অগণিত তারা ঝকঝক করছে। শহরে এত আলো থাকে যে তারা দেখা যায় না, কিন্তু এখানে পুরো আকাশ যেন ঝলমল করছে। সন্ধ্যা চুপচাপ আকাশ দেখছিল। সে আস্তে বলল, অশোক, তুমি কি প্রত্যেক রাতে এমন আকাশ দেখো? অশোক হেসে বলল, হ্যাঁ, এখানে প্রত্যেক রাতই এত সুন্দর। ঠিক তখনই গ্রামের কিছু ছেলে ঢোলক নিয়ে এলো। জানা গেল আজ গ্রামের ছোট্ট মেলা বসেছে। সবাই মেলার দিকে চলল। সেখানে রঙিন দোকানের শাড়ি, কেউ খেলনা বিক্রি করছে, কেউ চুড়ি, কোথাও জিলিপি ভাজছে, কোথাও গুড়ের রেয়াড়ি বিক্রি হচ্ছে। সন্ধ্যার চোখের চমক, সে সবকিছু বাচ্চার মতো উৎসাহ নিয়ে দেখছিল। সে কাচের চুড়ি কিনে হাতে পরে নিল। রিয়া, নেহা আর কৃতিকাও হেসে তার সঙ্গে ঘুরছিল। হঠাৎ সন্ধ্যার নজর এক বুড়ো কৃষকের উপর পড়ল। সে চুপচাপ মাটিতে বসে আছে আর তার মুখে গভীর চিন্তা। সন্ধ্যা অশোককে জিজ্ঞেস করল, ওই লোকটা এত দুঃখী কেন? অশোক আস্তে বলল, তার ফসল এবার নষ্ট হয়ে গেছে, ঋণ অনেক, হয়তো সেই চিন্তায় বসে আছে। সন্ধ্যা কিছুক্ষণ ভাবল। তারপর সে বুড়ো কৃষকের কাছে গিয়ে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর সে তার পার্স থেকে টাকা বের করে তার হাতে দিল। বুড়ো কৃষকের চোখে জল এসে গেল। সে বলল, বিটিয়া, ভগবান তোমাকে সুখে রাখুক। অশোক এসব দেখে অবাক হয়ে গেল। সে ভাবেনি যে সন্ধ্যা এত সংবেদনশীল হবে।
রাত গভীর হয়ে এলো। সবাই বাড়ি ফিরে এলো। আঙিনায় খাটিয়া পাতা হলো, ঠান্ডা হাওয়া বইছে, আর দূরে কোথাও ঝিঁঝিদের ডাক শোনা যাচ্ছে। সন্ধ্যা খাটিয়ায় শুয়ে আকাশের তারা দেখছিল। সে আস্তে বলল, অশোক, যদি জীবন এমনই হয় তাহলে কত ভালো হতো। অশোক শান্ত গলায় বলল, জীবন সবসময় এত সহজ হয় না সন্ধ্যা। গ্রামে খুশিও আছে আর অনেক সংগ্রামও। কিন্তু সেই রাতে সন্ধ্যার মনে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। তার মনে হচ্ছিল আসল সুখ এই মাটিতেই, আর হয়তো তার জীবনের পথও এখানেই লুকিয়ে আছে। রামপুর গ্রামে কাটানো দুরাত যেন সন্ধ্যার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ খেতে পড়ল, তখন হালকা কুয়াশার মাঝে সরিষার হলুদ ফুল এমন চকচক করছিল যেন পৃথিবী সোনার চাদর পরে নিয়েছে। মোরগের ডাক আর পাখির কিচিরমিচিরে পুরো গ্রাম জেগে উঠেছে। সন্ধ্যাও তাড়াতাড়ি উঠে পড়েছিল। সে প্রথমবার এমন শান্ত সকাল দেখল। শহরে সকাল মানেই হর্নের আওয়াজ আর ছুটে চলা গাড়ি, কিন্তু এখানে সব কিছুতে শান্তি। সে ধীরে ধীরে ক্ষেতের দিকে হাঁটতে লাগল। হাওয়ায় মাটির গন্ধ, আর দূরে পুকুরের ধারে কিছু মহিলা জল ভরছে। সন্ধ্যা গভীর শ্বাস নিল আর মনে মনে ভাবল, এটাই সেই জীবন যার খোঁজ সে করছিল। কিছুক্ষণ পর অশোকও সেখানে এলো। সে বলল, আপনি এত সকালে উঠে গেছেন? সন্ধ্যা হাসল। এত সুন্দর সকাল ছেড়ে কেউ কি করে ঘুমোয়? দুজনে কিছুক্ষণ চুপচাপ ক্ষেতের মাঝে হাঁটল। হাওয়া বইলে গমের শীষ দুলছে আর হালকা শব্দ হচ্ছে। সেই মুহূর্তে সন্ধ্যার মনে একটা কথা বারবার আসছিল। অবশেষে সাহস করে বলল, অশোক, যদি আমি চিরকালের জন্য এখানে থাকতে চাই তাহলে? অশোক থমকে গেল। সে অবাক হয়ে সন্ধ্যার দিকে তাকাল। আপনি কি বলছেন? সন্ধ্যা গম্ভীর গলায় বলল, আমি সত্যি বলছি। আমার এখানে খুব শান্তি পাই। শহরে সব আছে, কিন্তু তবু মন খালি লাগে। এখানে এসে মনে হয় যেন সত্যি জীবন যাপন করছি। অশোক কিছুক্ষণ চুপ রইল। তার মনেও অনেক অনুভূতি উঠছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সেই দিন দুপুরের মধ্যে সন্ধ্যা আর তার বান্ধবীদের শহরে ফিরতে হবে। পুরো গ্রামের লোকজন তাদের বিদায় দিতে আঙিনায় জড়ো হল। সারদা দেবী সন্ধ্যার মাথায় হাত রেখে বললেন, বিটিয়া, যখনই মন চাই এখানে চলে আসিস, এ ঘর তোমারও। সন্ধ্যার চোখ সামান্য ভিজে গেল। সে ঝুঁকে তাদের পা ছুঁয়ে প্রণাম করল। তারপর অশোক গাড়ি স্টার্ট করল আর সবাই শহরের দিকে রওনা দিল। পুরো রাস্তায় সন্ধ্যা চুপচাপ রইল। তার চোখের সামনে বারবার সেই ক্ষেত, সেই মাটি, সেই গ্রামের লোকজন ভেসে উঠছিল। ৩ ঘণ্টা পর গাড়ি আবার সেই আলিশান বাংলোর সামনে এসে থামল। গার্ড গেট খুলল আর গাড়ি ভেতরে ঢুকল। রাজেশ্বর প্রসাদ আগে থেকেই বাইরে দাঁড়িয়ে। তিনি হেসে জিজ্ঞেস করলেন, গ্রাম কেমন লাগল? সন্ধ্যা গাড়ি থেকে নেমেই তার গলা জড়িয়ে ধরল আর বলল, বাবা, সেই জায়গাটা তো স্বর্গের মতো। কিন্তু পেছনে দাঁড়ানো কবিতা দেবীর মুখে সেই পুরনো রাগ। রাতে যখন সবাই ডাইনিং টেবিলে বসল, তখন হঠাৎ সন্ধ্যা এমন একটা কথা বলে দিল যাতে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। রাজেশ্বর প্রসাদ জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত? সন্ধ্যা গভীর শ্বাস নিয়ে বলল, আমি গ্রামে থাকতে চাই, অশোকের সঙ্গে। এটা শুনে কবিতা দেবীর চোখ রাগে বড় হয়ে গেল। তিনি জোরে বললেন, দেখো, আমি আগেই বলেছিলাম ওই ছেলে আমাদের মেয়েকে ভুলিয়েছে। কিন্তু সন্ধ্যা তৎক্ষণাৎ বলল, না মা, এটা আমার নিজের সিদ্ধান্ত। পরিবেশ হঠাৎ উত্তেজনায় ভরে গেল। ঠিক তখনই সেখানে আরেকজন বসা ছিল, কোম্পানির ম্যানেজার মহেন্দ্র সিং। সে অনেক বছর ধরে রাজেশ্বর প্রসাদের কোম্পানি সামলাচ্ছিল, আর তার মনে এক আলাদা পরিকল্পনা ছিল। সে চাইত তার ছেলের সঙ্গে সন্ধ্যার বিয়ে হোক, যাতে কোম্পানির ওপর তার পুরো অধিকার হয়। তাই সে তৎক্ষণাৎ বলল, স্যার, আমার মনে হয় এসব ওই ছেলের চাল। কিন্তু রাজেশ্বর প্রসাদ চুপ করে বসে রইলেন, তাদের মুখে গভীর চিন্তা। সেই রাতে ঘরের এক কোণে দুজন আস্তে আস্তে কথা বলছিল, কবিতা দেবী আর মহেন্দ্র সিং। মহেন্দ্র সিং আস্তে বলল, যদি ওই ছেলে রাস্তা থেকে সরে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। কবিতা দেবী ঘাবড়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? মহেন্দ্র সিংয়ের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। শুধু এটা বুঝে নাও যে অশোক না থাকলে তোমার মেয়ে নিজেই সব ভুলে যাবে। সেই রাতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জন্ম নিল, আর কারোরই ধারণা ছিল না যে আগামী দিনগুলোতে এই ষড়যন্ত্র এমন ঝড়ে পরিণত হবে যা পুরো পরিবারের সত্যি বের করে দেবে। সেই রাতের পর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। সন্ধ্যা তার সিদ্ধান্তে অটল, আর কবিতা দেবীর রাগ দিন দিন বাড়তে লাগল। অন্যদিকে কোম্পানির ম্যানেজার মহেন্দ্র সিংও ভেতরে ভেতরে অস্থির।
কারণ যদি সন্ধ্যার বিয়ে অশোকের সঙ্গে হয়ে যায় তাহলে তার বছরের পর বছর দেখা স্বপ্ন ভেঙে যাবে। পরের দিন মহেন্দ্র সিং তার দুজন লোককে ডেকে আসতে বলল, একটা কাজ করতে হবে, এমন যেন মনে হয় দুর্ঘটনা হয়েছে, কিন্তু ওই ছেলের বেঁচে থাকা চলবে না। উধার অশোক তার রোজকার কাজে লেগেছিল, এসব ষড়যন্ত্রের তার জানা ছিল না। সন্ধ্যায় সে কোম্পানির গাড়ি নিয়ে শহরের এক গোডাউন থেকে মাল নিতে যাচ্ছিল। রাস্তা নির্জন আর হালকা বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ পেছন থেকে একটা দ্রুতগামী ট্রাক তার গাড়ির খুব কাছে এসে পড়ল। ট্রাক বারবার হর্ন বাজাচ্ছে আর গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। অশোক তৎক্ষণাৎ বুঝল এটা সাধারণ ব্যাপার নয়। সে গাড়ি সামলানোর পুরো চেষ্টা করল, কিন্তু একটা জোরে ধাক্কা লাগল আর গাড়ি রাস্তার ধারে গিয়ে ধাক্কা খেল। গাড়ির কাঁচ ভেঙে গেল আর অশোকের কপাল থেকে রক্ত বেরোতে লাগল। কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটা পুলিশ জিপ সব দেখে ফেলল। ট্রাকওয়ালা তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। কিছুক্ষণের মধ্যে পুলিশ বুঝল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। যখন এই খবর রাজেশ্বর প্রসাদের কাছে পৌঁছাল, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছালেন, যেখানে অশোকের চিকিৎসা চলছিল। সন্ধ্যাও সেখানে পৌঁছে গেল। অশোককে আহত অবস্থায় দেখে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে অশোকের হাত ধরে বলল, এসব আমার জন্য হয়েছে। কিন্তু অশোক দুর্বল গলায় বলল, না সন্ধ্যা, সত্যি কখনো হারে না। উধার পুলিশ ট্রাক ড্রাইভারকে কঠোর জেরা করল। সে সব কিছু স্বীকার করল। সে বলল যে এই হামলা মহেন্দ্র সিংয়ের নির্দেশে করা হয়েছে। এটা শুনে রাজেশ্বর প্রসাদের ভেতরে রাগের আগুন জ্বলে উঠল। কিন্তু গল্প এখানে শেষ হল না। তদন্ত এগোতে এক আরও চমকপ্রদ সত্যি সামনে এলো। এই ষড়যন্ত্রে কবিতা দেবীও জড়িত ছিলেন। এটা শুনে সন্ধ্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে তার নিজের মা এত দূর যেতে পারেন। পুলিশ তৎক্ষণাৎ মহেন্দ্র সিংকে গ্রেফতার করল আর জেরার পর কবিতা দেবীকেও হেফাজতে নিল। আদালতে যখন পুরো সত্যি সামনে এলো, তখন সবাই হতবাক। অবশেষে আদালত মহেন্দ্র সিংকে কঠোর শাস্তি দিল আর কবিতা দেবীকেও তার অপরাধের জন্য শাস্তি পেলেন। কয়েকদিন পর যখন অশোক পুরোপুরি সুস্থ হয়ে উঠল, তখন একদিন রাজেশ্বর প্রসাদ তাকে তার অফিসে ডাকলেন। তাদের মুখে গম্ভীরতা ছিল, কিন্তু চোখে আপনত্ব ঝলকাচ্ছিল। তিনি বললেন, অশোক, আজ আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। যে ছেলেকে আমি ছিলির মতো বড় করেছি, তার সঙ্গে আমারই ঘরে এত বড় অন্যায় হয়েছে। অশোক মাথা নিচু করে বলল, সাহেব, আপনি সবসময় আমার সঙ্গে ভালোই করেছেন। রাজেশ্বর প্রসাদ এগিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তুমি শুধু আমাদের ড্রাইভার নও, আজ থেকে তুমি এই কোম্পানির নতুন ম্যানেজার। অশোক হতবাক হয়ে গেল। সে কিছু বলতেই পারল না। ঠিক তখনই ঘরের দরজা খুলে সন্ধ্যা ঢুকল। তার চোখে সেই দৃঢ়তা যা সেদিন ডাইনিং টেবিলে ছিল। রাজেশ্বর প্রসাদ হাসলেন আর বললেন, আরেকটা সিদ্ধান্ত আছে। যদি তোমরা দুজন রাজি থাকো, তাহলে আমি চাই তোমরা বিয়ে করে নাও। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা নেমে এলো। তারপর সন্ধ্যার চোখে খুশির জল এসে গেল। কয়েক মাস পর রামপুর গ্রামে এক জাঁকজমকপূর্ণ বিয়ে হল। পুরো গ্রাম সাজানো হয়েছিল। সেই মাটির আঙিনা, সেই সরিষার ক্ষেত, আর সেই লোকজন যাদের চোখে গর্ব ছিল। সন্ধ্যা লাল শাড়িতে অত্যন্ত সুন্দর লাগছিল, আর অশোকের মুখে এক সত্যিকারের হাসি। সেদিন গ্রামের লোকজন বুঝল যে সত্যিকারের সম্মান কখনো টাকা বা পদ থেকে আসে না, তা মানুষের চরিত্র থেকে আসে। বিয়ের পর অশোক কোম্পানির দায়িত্ব নিল আর সঙ্গে তার গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করল। রামপুরে নতুন স্কুল তৈরি হল, হাসপাতাল তৈরি হল, আর ধীরে ধীরে পুরো গ্রাম বদলে যেতে লাগল। আর সন্ধ্যা প্রত্যেক সকালে ক্ষেতের মাঝে দাঁড়িয়ে সেই সূর্যোদয় দেখত, যাকে দেখে একদিন সে প্রথম বলেছিল, যদি জীবন এমনই হয় তাহলে কত ভালো হতো। এখন সেই স্বপ্ন সত্যি হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের নতুন গল্প। তোমরা ড্রাইভার অশোক সম্পর্কে কি মনে করো? কমেন্ট করে অবশ্যই জানাও। আর সন্ধ্যার বাবা সম্পর্কে তোমাদের কি মত? মেয়ে সন্ধ্যা সম্পর্কে তোমরা কি ভাবো?